বাইরেও বিশ্বে যে ঘটনাগুলি উল্লেখযোগ্যভাবে উপস্থিত হয় সপ্তাহের মধ্যে আমরা সেই বিষয়টি নিয়ে উপস্থিত হই এবং এবারও তার ব্যতিক্রম নয়। আমরা আলোচনা যাব, আমাদের অতিথিদের সাথে পরিচয় হবে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের আজকের বিষয় শিরোনাম, সেটা হচ্ছে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা এবং আমাদের করণীয়। আমাদের কি করণীয় ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজের মাধ্যমে জেনেছেন, অনেকেই অনেক কিছু করছে। আমরা বিলেত প্রবাসীরা কি করতে পারি, অথবা বাংলা ভাষাভাষী মুসলিম যারা যেখানে রয়েছে আমরা আসলে কিভাবে এই অনুভূতিতে যাতে আঘাত না দিয়ে, অন্যকে আঘাত না করে আমরা কিভাবে আমাদের অনুভূতি প্রকাশ করতে পারি, আমাদের যে ভালো লাগা ভালোবাসার বিষয়টা কিভাবে উপস্থাপন করতে পারি সে বিষয়ে আলোচনা রাখবো। আলোচনা করার জন্য আপনারা স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে তাতে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়াও যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে তাতে আপনারা ইমেল করে আপনাদের পরামর্শ রাখতে পারেন। এছাড়াও ফেসবুক লাইভে এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন এবং মতামত রাখতে পারবেন। দর্শক, আমি আলোচনা যাব, তার আগে আমি পরিচিত হইনি আমার বিজ্ঞ আলোচকদের সাথে। এবার যে আলোচকরা আমাদের স্টুডিওতে এবং অনলাইনে এসেছে তারা সকলেই আমাদের কমিউনিটির জনপ্রিয় এবং অতি সম্মানী ব্যক্তি এবং সকলেই আমাদের মূল্যবান মতামত সবসময় রেখে থাকেন। আজও আমরা তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য নিয়ে আসবো আপনাদের কাছে এই সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তাকে নিয়ে। প্রথমে পরিচিত হচ্ছি ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার, MBE। আসসালামু আলাইকুম স্টুডিওতে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাকে এত রাতে কষ্ট করে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। পরিচিত হচ্ছি, পরবর্তী রয়েছেন মাওলানা আব্দুল কাদির সালে, সভাপতি হেফাজতে ইসলাম UK। আসসালামু আলাইকুম, শুনছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে আমন্ত্রণ। সাথে রয়েছেন ডক্টর কামরুল হাসান, প্রতিষ্ঠাতা পরিচালক বেঙ্গল মুসলিম রিসার্চ ইনস্টিটিউট UK। আসসালামু আলাইকুম কামরুল ভাই, শুনছেন? ওয়ালাইকুম আসসালাম। শোনা যায় ঠিক মতো? সব ঠিক আছে তো? জি, আমরা শুনছি। আমরা আলোচনা যাব, তারপরে আমরা কথা বলবো। আমাদের আরেকজন অতিথি রয়েছেন মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী, সেক্রেটারি লতিফিয়া উলামা সোসাইটি UK। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাকেও আমন্ত্রণ, স্বাগতম। দর্শক, অতিথিদের সাথে আলোচনা হলো। আলোচনা যাওয়ার আগে একটু প্রেক্ষাপট আলোচনা করে নিই। সেটা হচ্ছে ইসলামের নবীর কার্টুন দেখানোর পক্ষে অবস্থান নেওয়ার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তুমুল সমালোচনার মুখে পড়েছে মুসলিম বিশ্বসহ প্রতিটি মুসলিম ইসলামপ্রিয় মানুষের কাছে। বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি হিসেবে ফরাসি পণ্য বর্জনের ডাকও দেওয়া হয়েছে। কিন্তু কোন ঘটনা প্রেক্ষিতে আর কেনই বা এত বিক্ষোভ হচ্ছে সেই বিষয়টি আলোচনা আনবো। তার আগে একটু ইনফরমেশন আপনারা ইতিমধ্যে জানেন, আমি জানিয়ে রাখি, যেটা হচ্ছে শ্রেণীকক্ষে ইসলামের নবীর এক ব্যঙ্গচিত্র প্রদর্শনের পর এক শিক্ষককে হত্যা করে এবং সেই হত্যার প্রেক্ষিতে এই বিক্ষোভ জুড়ে উঠে পুরো ফ্রান্স জুড়েই। ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সুরক্ষা নিশ্চিত করার জন্য কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করেন মিস্টার ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট। ক্লাসে মত প্রকাশের স্বাধীনতার জন্য শিক্ষাতে স্কুলে কার্টুন প্রদর্শনীর পর হুমকির মুখে ছিলেন স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাথিক, যিনি ইতিহাস ও ভূগোলের শিক্ষকতা করতেন। এবং জানা যায় যে প্রায় অভিযুক্ত এক ভদ্রলোক, যিনি কিনা মুসলমান, প্রায় 60 মাইল দূর থেকে এসে সেই মুসলিম তরুণ এই শিক্ষককে হত্যা করেন। এরপরে ফ্রান্স জুড়ে লাখো লাখো মানুষ মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে বলে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে থাকে। রাষ্ট্রীয়ভাবে ওই শিক্ষকের বিরুদ্ধে, যে শিক্ষককে হত্যা করেছে, তাকে শ্রদ্ধা জানানো হয় এবং স্যামুয়েল প্যাপি, যাকে কিনা প্রজাতন্ত্রের প্রতিচ্ছবি হিসেবে ঘোষণা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট, এবং ইসলামবাদীদের শেষ করার এবং মুক্ত চিন্তার জন্য তাকে দেশের প্রতিচ্ছবি হিসেবে আঁকা হয় বা আখ্যায়িত করা হয়। এবং ইসলামী ঐতিহ্য অনুযায়ী যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিকৃতি তৈরি কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, বিষয়টা আমরা সকলেই জানি এবং আশা করি বা বিশ্বাস করি ফ্রান্সেও এই বিষয়টা জেনে থাকতে পারে। ধর্মনিরপেক্ষ আইনের ধর্মনিরপেক্ষতা এবং এই ধর্মের জন্য বা সম্প্রদায়ের একটি সম্প্রদায়ের জন্য সম্প্রদায়ের অনুভূতির কথা চিন্তা করে স্বাধীনতা কমিয়ে আনা হলে তা জাতীয় ঐক্য কমিয়ে আনা হবে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট মনে করেন এবং ম্যাক্রোকে
এই বিষয়টি আমরা এই যৌক্তিকতা নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং ম্যাক্রো বলেন আমরা কোনো ঘৃণা মেনে নেব না উনি বলছেন উনি এই ঘৃণা কেন মেনে নেবেন না ঘৃণা প্রশ্নটা কেন আসলো সেটাও আমরা একটু আলোচনায় আনবো উনি অবশ্য আরো বলার চেষ্টা করেছেন আমরা মানবিক মর্যাদা এবং সর্বজনীন মূল্যবোধের পক্ষে থাকব যথারীতি ঝড় উঠেছে ওনার এই বক্তব্যের প্রেক্ষিতে এবং আমরা দেখেছি ফ্রান্সের যেই সাধারণ জনগণ ইসলামের বিদ্বেষী যে মনোভাব পোষণ করেন তারই আসলে উনি এক ধরনের প্রতিচ্ছবি দেওয়ার চেষ্টা করেছেন তার কথাবার্তায় ওনার কথাবার্তার পরে যেটা শুরু হয়েছে সেটা আমরা সবচেয়ে বেশি সবাইকে আসলে নাড়া দিয়েছে সেটা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান উনি অবশ্য ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন ম্যাক্রোকে ওনাকে বলার চেষ্টা করেছেন যে ম্যাক্রো নামক ব্যক্তির ইসলাম এবং মুসলিমদের নিয়ে সমস্যাটা কোথায় আসলে কোথায় আপনারা কি মনে করেন আমাদেরকে জানাতে পারেন এর বাইরে এরদোয়ান বলেছেন যে ম্যাক্রোর একটি চিকিৎসাও প্রয়োজন আছে এবং রাজনীতিবিদ হিসেবে উনি এর চেয়ে আর ভালো বলতে পারেননি উনার বলার যৌক্তিকতা উনি তুলে ধরেছেন এরদোয়ান এভাবে যে যিনি মানুষের বিশ্বাসের স্বাধীনতা বোঝেন না তার দেশে বসবাসরত লাখো মানুষের অনুভূতিকে উনি বোঝেন না তাহলে উনি আসলে কেনই ওই পদে আছেন এটারও যৌক্তিকতা উনি বলার চেষ্টা করেছেন এই ছিল আমি বলার চেষ্টা করেছি আসলে আমরা এই বিষয়গুলো আসলে আলোচনা আনবো এবং এর বাইরে আমরা দেখেছি বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য জায়গায় এবং সোশ্যাল মিডিয়াতেও অনেকেই ফ্রান্সের পণ্য বর্জন ফ্রান্সকে নিয়ে ম্যাক্রোকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলছে এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা আনবো আলোচনা আরো রাখতে চাইবো আমরা যে ধর্ম বিশ্বাস করি আমাদের নবী যে ধর্মের ওনার প্রতিচ্ছবি অবশ্যই আমরা আঁকতে চাইবো না আমরা কেউ তাকে দেখিও নি কিন্তু ওনার জামানায় উনি তো অনেক আক্রমণের শিকার হয়েছিলেন ওনার জামানায় উনি মানসিকভাবে এবং শারীরিকভাবে আক্রমণের শিকার হয়েছিলেন ওভাবে কিভাবে উনি সেটার প্রতিকার করেছিলেন কি নির্দেশনা দিয়ে গেছেন সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং অতি উৎসাহিত হয়ে কেউ হিংসাত্মক আক্রমণ করছেন বা নৃশংস যে কর্মকাণ্ড করার চেষ্টা করছে সে বিষয়ে কোনো প্রতিকার আছে কিনা সে জানার চেষ্টা করব দর্শক আবারও বলে রাখছি আলোচনা অংশ নিতে স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা অবশ্যই ফোন করতে পারবেন আলোচনা নিতে পারবেন তবে সকলকে অনুরোধ করে রাখছি কাউকে ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ না করে কোনো রকমের উত্তেজনাপূর্ণ বক্তব্য না নিয়ে আপনার মূল্যবান মতামত দিবেন আমরা অবশ্যই আপনার মূল্যবান মতামত আমরা তার আলোচনায় রাখবো জানার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আপনাদের আমাদের সাথে এত রাতে অংশগ্রহণ করার জন্য সরাসরি আলোচনায় যাওয়ার প্রথমে আমি আমাদের বিজ্ঞ আইনজীবী যিনি রয়েছেন কমিউনিটির সব প্রিয় অনেক পরিচিত মুখ তার কাছেই যাব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি আপনার কাছেই প্রথমেই জানতে চাই আমি একটা ভূমিকা দিয়েছি যদিও একটা নাতি দীর্ঘ বক্তৃতার মতো হয়ে গেল বাট সবগুলোই আমি একটু ফ্যাক্ট বলার চেষ্টা করলাম আপনি এই ঘটনাকে কিভাবে দেখেন স্বাভাবিকভাবে একজন মুসলমান হিসেবে প্রথমে এটা আমরা জানার চেষ্টা করব আপনি আমাকে প্রথমেই প্রশ্ন করতেছেন তাই না প্রথমে আপনি অনুভূতি জানার চেষ্টা করছেন থ্যাংক ইউ সো মাচ এজ এ মুসলমান হিসেবে না মুসলমান হিসেবে যদি বলেন তো অবশ্যই কোটি কোটি মুসলমানদের যেভাবে এই ফ্রান্সের পক্ষ থেকে এই ঘটনার কারণে কোটি কোটি মুসলমানরা আঘাত পেয়েছেন আমিও আঘাত পাওয়াটাই স্বাভাবিক জি কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মুসলমানরা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বুনিয়াল ইসলামু আলা খামস পাঁচটা জিনিসের উপরে দ্বীন ইসলাম ভিত্তি করা হয়েছে এর মধ্যে প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা হলো ফার্স্ট একজন স্রষ্টার প্রতি বিশ্বাস রাখে ইহুদিরাও বিশ্বাস রাখে খ্রিস্টানরাও বিশ্বাস রাখে শিখরাও বিশ্বাস রাখে এমনকি হিন্দুরাও বিশ্বাস রাখে মেজরিটি মানুষ যে আল্লাহ একজন বা সৃষ্টিকর্তা একজন একটা বিশ্বাস করে কিন্তু যখন সেকেন্ড পার্ট ইমানের আমরা যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ এইটাতে গিয়ে অনেক বাদ পড়ে যায় খ্রিস্টানরা বাদ পড়ে জুইশরা বাদ পড়ে হিন্দুরা বাদ পড়ে শিখরা বাদ পড়ে এখন
এই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দ এই ঈমান যদি কারো ভিতরে না থাকে, হি ইজ নট এ মুমিন, হি ইজ নট এ মুসলিম। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এক পার্ট প্রথমে এবং সেকেন্ড পার্ট হলো পরেই। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোনো ধরনের ইনসাল্টিং অ্যাটিটিউড যদি দেখায়, তাইলে এই দুনিয়ার বর্তমান বিশ্বের more than 2 billion Muslims, everyone has got the right to be offended. বন্ধুরা আমার, আপনারা যে যেখান থেকে আপনারা দেখতেছেন, আপনাদেরকেও বলবো এই কথাটা, যে দেখেন এই দেশে আমাকে উনি আইনজীবী হিসাবে আমার ভাই প্রথমে জিজ্ঞেস করেছেন, এই দেশের যে ইংলিশ ল, এই ইংলিশ লতে একটা আইন আছে যেটাকে ব্লাসফেমি বলা হয়। জি, ব্লাসফেমি আইনে আপনি খ্রিস্টিয়ানিটিকে কোনো আঘাত দিয়ে কোনো কথা বলতে পারবেন না। জিজাস অর্থাৎ আমরা ঈসা আলাইহিস ইসলাম যাকে বলি, ঈসা আলাইহিস ইসলামকে তাদের নবী তারা বলে, ওনাকে কোনো কটাক্ষ করা যাবে না। এমনকি ঈসা আলাইহিস ইসলামের মা মারিয়াম বা মেরিকে কটাক্ষ করা যাবে না। all comes under the umbrella of blasphemy. এবং কি এখানে কি ইসলাম বা অন্য ধর্মকেও কি একই আইনে আনা যায়? আমি এইটাই বলতে চাইছিলাম। ভেরি সরি টু সে, যে দুঃখের বিষয় যে ব্লাসফেমি, বর্তমান যে ব্লাসফেমি আইন আছে, এটার অন্তর্গত না ইসলাম বা অন্যান্য কোনো ধর্মকে আনা হয়নি। এটা হলো লিগেল। আমি অনুরোধ করব আমাদের যারা মুসলমান এমপিরা আছেন পার্লামেন্টে অথবা কাউন্সিলররা আছেন, আপনার যে কোনো ভাবে যদি আপনার একটু ভূমিকা থাকে পলিসি মেকিং এ, তাহলে করবেন কি, এই জিনিসটা বলবেন যে কেন এই দেশে ইকুয়ালিটি আইন আছে, হ্যাঁ অন্যান্য ইকুয়ালিটি আইন আছে, ডিসক্রিমিনেশন আইন আছে, why this discrimination? এখানে আমি কথা শেষ করে বলছি, এই দেশে এবং সমস্ত ইউরোপে ইসলাম ইজ দি সেকেন্ড লার্জেস্ট রিলিজন। যদি তাই হয়ে থাকে, তাইলে অনুরোধ করব পলিসি মেকারদের কাছে যে ব্লাসফেমি আইনের অন্তর্গত ইসলামটাকে আনা হোক। ধন্যবাদ স্যার, আপনার কাছে এটা নিয়ে বিস্তারিত আরো আলোচনা করতে চাইবো, কিন্তু আমি অন্য দর্শকদের নিয়ে আসি। আমি প্রথমেই আমার অনলাইনে যুক্ত আছেন মাওলানা আব্দুল কাদের সালেহ, আপনার কাছে একটু জানতে চাইবো। সালেহ ভাই শুনছেন আপনি আমাকে? সালেহ ভাই শুনছেন? সালেহ ভাই আপনি আনমিউট আছেন, একটু আনমিউট করতে হবে। শুনছেন সালেহ ভাই? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সালেহ ভাই আপনার কাছে আমরা একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে বেশ হইচই তো হচ্ছে মুসলিম দেশগুলোতে ফ্রান্সের পণ্য বর্জন নিয়ে, আপনার সংগঠনও পণ্য বর্জন সহ বেশ কয়েকটি ডাক দিয়েছে। বাংলাদেশে আমরা দেখেছি আজকে হেফাজত ইসলামের বিশাল একটা সমাবেশ হয়েছে। আপনি সংক্ষেপে যদি আপনারা জানাতেন আপনি কেন এই বর্জনের ডাক এবং কি ধরনের ঘোষণা এসছে। ধন্যবাদ আপনাকে। যে আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনছি, বলুন। আচ্ছা, যে প্রশ্ন আপনি করেছেন যে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান করা হয়েছে এবং এটা কেন করা হয়েছে এবং পরবর্তী আরো কি ঘোষণা আসছে। জি, প্রথমত হচ্ছে যে অলরেডি আমাদের বিদগ্ধ আইনজীবী জনাব ব্যারিস্টার কুতুবউদ্দিন সিকদার সাহেব উল্লেখ করেছেন যে আপনি যে প্রশ্নটা উত্থাপন করেন যে বাক স্বাধীনতা, যেটা ফ্রান্সের প্রেসিডেন্ট উনি বারবার উল্লেখ করছেন, তাদের এই বলিটা হচ্ছে, এটা আমাদের বাংলা ভাষায় বলে যে বিচার মানি তাল গাছ আমার। কোথায় বাক স্বাধীনতা? আজকে কি আপনি কথা বলতে পারবেন আপনি হলোকাস্ট নিয়ে? আজকে আপনি কথা বলতে পারবেন আপনার এই বিশেষ করে আমাদের এই দেশে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে অ্যান্টিসেমিটিজম যেটা বলা হয়েছে, এই কয়েকদিন আগে জেরেমি করবিনকে তার পার্টি থেকে বরখাস্ত করা হয়েছে, তাহলে তার ওপিনিয়নটা গেল কোথায়? তো সেইভাবে এখন এখানে যারা গে আছে, যারা এলজিবিটি সম্প্রদায়, তাদের সম্পর্কে আপনি কোনো কথা বলতে পারবেন? কাদের ভাই, আমি আসলে এই বিষয়গুলো আসবো, কিন্তু আজকে যেহেতু আপনাদের একটা বিশাল সমাবেশ হয়েছে, ওই জাহাজটাকে আমাকে কিছু জানাতেন যে ওখানে বাংলাদেশে কি কি ডাক দিয়েছে। আমি অবশ্যই এই বিষয়টা পরবর্তী সেগমেন্টে আপনাকে আলোচনায় আনবো। না, সেখানে ডাক দেওয়া হয়েছে, আমরা এটা নিন্দা করেছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করেছি। আমরা বলেছি যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে বলা হয়েছে সেই জন্য অতি সত্বর এর জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তার বক্তব্যকে সে প্রত্যাহার করে। এবং এটাও আমরা দাবি জানিয়েছি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে, মানুষের বিশ্বাস এবং মূল্যবোধে বিশ্বাস করে। সেই কারণে এই ধরনের একটি হীন কাজের জন্য বাংলাদেশের সংসদ
এর জন্য একটা নিন্দা প্রস্তাব গৃহীত হয়, আচ্ছা। সেই জন্য আহ্বান জানাবো। আচ্ছা, আর কিছু যুক্ত করেছিলেন আপনারা, আজকে বিশাল মার্চও করেছিলেন, ওইটার সফলতা নিয়ে একটু বলতেন আপনারা কি? হ্যাঁ, সেটা তো আলহামদুলিল্লাহ, এটা আনইউনিভার্সলি এটা সফল হয়েছে। মাত্র 3 দিনের নোটিশে যে সমাবেশকে ডাক দেওয়া হয়েছিল, যে ফ্রান্স এমবাসি বাংলাদেশে যেটা রয়েছে সেটাকে ঘেরাও করা হবে, এবং এর ডাকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমরা দেখলাম যে ঢাকায় জমায়েত হয়েছে। এটা স্বতঃস্ফূর্ত জমায়েত ছিল, এবং এর মাধ্যমে এই মেসেজটা আমরা দিয়েছি যে ফ্রান্স এমবাসিকে ঘেরাও করার মাধ্যমে সেটা ফ্রান্স সরকারের কাছে একটা মেসেজ দেওয়া যে আমরা ক্ষুব্ধ হয়েছি এবং আমরা এই জিনিসটাকে পছন্দ করি না, এবং তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে তার বাক স্বাধীনতার নামে কারো মনে এবং কারো বিশ্বাসে আঘাত করার রাইট কাউকে দেওয়া হয়নি। সেই জন্যই সেটা আমাদেরকে আমরা এই আহ্বানটা জানিয়েছি, এবং এদিক থেকে আমরা মনে করি যে গোটা বাংলাদেশ এবং এমনকি ফ্রান্স এই মেসেজটা তারা যথাযথভাবে পেয়েছে, এবং আমাদের যে বক্তব্য দিতে চেয়েছি সেটা তারা পেয়েছেন। স্যার, কুশপুত্তলিকা দাহন করার প্রসঙ্গটা একটু যদি আনি, কেন করলেন ওটা? মানে ওটাকে কি সহিংসতা উস্কে দিচ্ছে কিনা? কুশপুত্তলিকা দাহ করা হয়েছে কিনা আমি সেটা দেখিনি বা জানিনি। আসলে সেটা যদি হয়ে থাকে, মনে করেন লক্ষ জনতার বা একটা মব যখন এক জায়গায় ক্ষুব্ধ মানুষ যখন এক জায়গায় একত্রিত হয়, তাহলে কিছু কাজ হয়ে যায় যেটা কোন রকমের আপনার মঞ্চ থেকে বা সংগঠন থেকে সেটা কখনো নির্দেশ করা হয় না, হয়ে যায়। এই সমস্ত জিনিস যদি কোনো হয়ে থাকে সেটা পুলিশের দেখার কথা। এটা কখনো মঞ্চ থেকে এই ধরনের আহ্বানও জানানো হয়নি, এবং সেটা এই ধরনের কোনো ব্যবস্থাও ছিল না। আচ্ছা, ধন্যবাদ। আমি পরবর্তীতে আপনাকে আসবো, যে প্রসঙ্গটা আপনি উঠাতে চেয়েছিলেন এখানের বিষয়গুলোটা নিয়ে, সেই বিষয়টা আমরা নেক্সট সেগমেন্টে আনবো। একটু আমরা আরেকজন আলোচনা করছি। ডক্টর কামরুল হাসান শুনছেন? ডক্টর হাসান, আপনার কাছে ডিফারেন্ট একটা প্রসঙ্গ নিয়ে আসি। আমি আসলে একটু ভূমিকা দিয়ে বলি যে ফ্রান্সের ফুটবলার, আপনি নিশ্চয়ই শুনেছেন যে পল পগবা, উনি বলেছেন যে ইসলামকে প্রত্যেকে যেভাবে দেখে লাইক সন্ত্রাসী হিসেবে, ইসলাম সেরকম নয়। এটা খুবই একটি সুন্দর ধর্ম উনি বলেছেন। কিন্তু ম্যানুয়েল ম্যাক্রো একজন রাজনীতিবিদ, উনি আসলে কেন উনি এটা বোঝেন না ইসলাম একটা শান্তি? উনি কি, আপনি কি দেখেন এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় আছে, নাকি ওনার কোনো আগামীতে নির্বাচন আছে, ভাগ্য ঘোরাতে উনি এই ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে বড় ভূমিকা ঘোষণা দিলেন, হুমকি দিলেন? আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। আসলে এটা কয়েকটা বিষয় আপনাকে দেখতে হবে। এটি কোনো নতুন কিন্তু বিষয় নয় যে এটা ফ্রান্সের প্রেসিডেন্ট এখন এটাকে সমর্থন করেছেন। এর আগেও ঐতিহাসিকভাবে যদি আপনি দেখেন, তাহলে একদম প্রথম থেকে রসুলের সময় থেকে এরপরে বিভিন্ন সেঞ্চুরিতে রসুলকে আমাদের মানে বিশেষ করে যেটা আমাদের অন্যান্য বক্তারা বললেন, রসুল আমাদের প্রিয়, রসুল আমাদের মানে অনেক কিছুর জন্য যে আমাদের আমরা যেটা কল্পনাই করতে পারি না, কিন্তু এটা হয়েছে। এটা ম্যাক্রনকে আপনি আজকে হয়তো ম্যাক্রন করেছে, কিন্তু বিভিন্ন শতাব্দীতে একটা এই ধরনের ঘটনা ঘটেছে, এবং ইভেন কোন কোন সময়ে অন্যান্য রাষ্ট্রপ্রধান, বিভিন্ন রকম খ্রিস্টান পাদ্রী, তাদের পক্ষ থেকেও এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, এবং ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত। তো এই জন্য ম্যাক্রন ওই লিস্টে একজন যোগ হয়েছে। ম্যাক্রন কোন নতুন কোন আবিষ্কার নয়, সেটা বুঝতে পারলাম, বিভিন্ন সময় হয়েছে। জি, এখন কখন কিভাবে কেন হয়েছে সেটা অনেক কিছুর সাথেই জড়ানো যেতে পারে। যদি আমাদের একটু বলেন আপনার মূল্যায়ন। হ্যাঁ, ম্যাক্রন একজন রাজনীতিবিদ, এবং আপনারা সবাই জানেন যে ফ্রান্সে এখন ব্যাপকভাবে যেটাকে আমরা বলি রাইটিস্ট মুভমেন্ট আর কি, যেটাকে আমরা আমাদের ইউকেতে আমরা এখনো ওইরকম দেখি নাই, যেটা আমরা ফ্রান্সে দেখতেছি। ফ্রান্সে অনেকদিন ধরে আপনারা দেখেছেন যে এক ধরনের ডান, চরম উগ্র ডানপন্থার এবং ফ্রান্সের জনগণের এর প্রতি যথেষ্ট সমর্থন অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজের চেয়ে বেশি আছে। এখন ম্যাক্রন, আপনি যেটা বলেছেন বা আপনি বলতে চাচ্ছ, সেটা হতে পারে যে রাজনৈতিক কারণে ওই যে উগ্র জনগোষ্ঠী, সেই উগ্র জনগোষ্ঠী যারা লিপেন, অনেকে জানে, যিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন, আগে তার ডটার প্রেসিডেন্ট নির্বাচন করতেছে ফ্রান্সে উগ্র ডানপন্থী হিসেবে, সেখানে একটা রোল থাকতেই পারে যে এই উগ্র ডানপন্থীদেরকে, যেটা ভেরি সিমিলার টু আমরা যদি দেখি নরেন্দ্র মোদী যেটা করেছে ইন্ডিয়াতে। নরেন্দ্র মোদী ইন্ডিয়াতে এক ধরনের হিন্দু উগ্রবাদী সংগঠনগুলোকে একত্রিত করেছে, অথবা তাদের ভোট নিয়ে কংগ্রেসকে পরাজিত করার জন্য চেষ্টা করেছে। এর কোনো অংশ থাকতে পারে, এবং এটা রাজনৈতিকভাবে যারা আমরা
ম্যাকিয়াভেলির পলিটিক্স নিয়ে যে ইউরোপ চলে, সেই ম্যাকিয়াভেলির পলিটিক্সে এ ধরনের ঘটনা অসম্ভব কিছু নয়। এটি একটি বিষয় থাকতে পারে যে পলিটিক্যাল কারণে সে করেছে। দ্বিতীয় যে কারণটি হচ্ছে যে তাদের কাছে এই ধরনের মত প্রকাশের স্বাধীনতা বলে একটা কথা আছে, যেটা সালে ভাই একটু ব্যাখ্যা করতে চাইলেন যে এটার কোনো আসলে পুরোপুরি কোনো দিক নির্দেশনা বা এটা একটা ডিবেটেবল বিষয় ফ্রম দ্য বিগিনিং, যে মত প্রকাশের স্বাধীনতা বলতে আসলে কি বোঝায়, আর সেই মত প্রকাশের স্বাধীনতার আসলে লিমিট। ধন্যবাদ কামরুল ভাই। আমাদের সেগমেন্টে পরবর্তীতে আসলে আমরা এই মত প্রকাশটা নিয়ে কথা বলার চেষ্টা করব আসলে। আমরা একটু মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী আপনার কাছে আসতে চাই। মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী শুনছেন? জি, আমি শুনছি। আপনি বিজ্ঞ আলেম, আপনি নিশ্চয়ই বিষয়টিকে অবশ্যই লক্ষ্য করেছেন। আপনাকেও আপনার ধর্মীয় জায়গা থেকে আঘাত করেছে, আমরা নিশ্চয়ই জানি। আমরা আসলে একটু আপনি সংক্ষেপে যদি আলোচনা রাখতেন, আসলে অ্যাজ এ মুসলমান হিসেবে আমরা কতটুকু পরিমাণের প্রতিক্রিয়া দেখাতে পারি বা কিভাবে দেখানোটা উচিত, যেটা আমার শিরোনামে ছিল আমাদের করণীয়টা কি? জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমত যে ফ্রান্সের এই রাষ্ট্রীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে বিশ্বব্যাপী মুসলমানরা আক্রান্ত হয়েছেন, খুবই দুঃখ পেয়েছেন। কারণ মানুষের প্রিয়জনকে যদি কখনো আঘাতপ্রাপ্ত করা হয়, অপমানিত করা হয়, তখন স্বাভাবিক মানুষ আঘাত পায়। আমার মা বাবাকে যদি কেউ গালি দেয়, নিন্দা করার চেষ্টা করে, কোনোভাবে অপমানিত করার চেষ্টা করে, যে কেউ স্বাভাবিকভাবেই কষ্ট পাবে। কিন্তু মুমিনদের কাছে, মুসলমানদের কাছে নবী হলেন তাদের নিজের চাইতেও বেশি। সেটাই হচ্ছে মুসলমানদের নবী আউলা বিল মুমিনিন। তো মুমিনদের কাছে প্রাধান্য হচ্ছে, সর্বাধিকার প্রাপ্ত ব্যক্তি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সেখানে স্বাধীনতার নামে বা মত প্রকাশের স্বাধীনতার নামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ধরনের ব্যঙ্গ করা, অপমানিত করার চেষ্টা করা হয়েছে এবং এর প্রতিক্রিয়া বিশ্বব্যাপী মুসলমানরা করছে। জি, এবং আমরা মনে করি যে এটা করা ইমানি দায়িত্ব। আচ্ছা, এটা করা এই দায়িত্ব মুসলমানদের স্বাভাবিকভাবে। যেমন আমরা দেখি আজকে তো ওহী নাজিল হওয়ার সময় আর নেই, যেহেতু নবীর এই, সুতরাং ওহী নাজিল হওয়ার সময় নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন সময়ে যখন নবী ছিলেন, যখন ওহী নাজিল হতো, তখন আল্লাহ নবীর বিরুদ্ধে এরকম কেউ কিছু বললে আল্লাহ ওহী নাজিল করে দিতেন। আবু লাহাব আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন বলল সূরা লাহাব, সূরা মাসাত তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব নাজিল করে দিলেন সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালিদ মুগীরা যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলল, তখন কোরআনে কারীমে 10টিরও বেশি নিন্দনীয় কথা আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা নূন, সূরা কলামে। তো এইভাবে এখন তার ওহী নাজিল হওয়ার সুযোগ। কিন্তু আল্লাহ রাসূলের সময়, যে আপনি উল্লেখ করার চেষ্টা করেছেন যে আল্লাহ রাসূলের সময় তখন কি হয়েছিল, আল্লাহ রাসূল তখন ছিলেন সাহাবায়ে কেরামের, আল্লাহ রাসূল তো রাহমাতুল আলামিন, তিনি সেটাকে ভিন্নভাবে এটাকে করার চেষ্টা করেছেন। কিন্তু মুসলমান হিসেবে আমাদের অবশ্যই এটা নিন্দা করা উচিত, প্রতিক্রিয়া করা উচিত, কিন্তু অবশ্যই সেটা সীমা লঙ্ঘন করে নয়। যে দেশে আমরা অবস্থান করছি, যে কান্ট্রিতে আমরা অবস্থান করছি, সেই দেশ বা সেই ভূমির কোন রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে নয়, এবং সেই শ্রদ্ধা করে সম্মান দেখিয়ে আমাদের খুব প্রকাশ করতে হবে। ধন্যবাদ হুজুর। আমরা একদম শেষ পারছি না, আমরা পরবর্তী সেগমেন্টের প্রথমে শুরুতেই কলারদেরকে নিয়েই তারপরে আলোচনায় ফিরবো। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, আসছি একটু পরেই, ছোট্ট একটা বিরতি যাচ্ছি।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ এনটিভি ইউরোপের স্টুডিওতে সময়ের সাথে অনুষ্ঠানে কথা বলছি সাম্প্রতিক বিষয় নিয়ে। সেটি অবশ্যই ফ্রান্সে যে ঘটনাটি ঘটে গেছে তার প্রেক্ষাপট নিয়ে। শিরোনাম হচ্ছে ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা এবং আমাদের করণীয়। এই বিষয়টি নিয়ে আপনারা মতামত রাখতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে অংশগ্রহণ করতে পারেন। অনেক দর্শক বিরতির আগে থেকেই যুক্ত ছিলেন। আমরা দুজনের বেশি দর্শক আসলে নিতে পারবো না এই সেগমেন্টে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে সংক্ষিপ্তভাবে মতামত রাখেন। আসসালামু আলাইকুম দর্শক, শুনছেন? আসসালামু আলাইকুম দর্শক বলুন আপনার। আসসালামু আলাইকুম আপনাদের কাছে আমার সালাম। জি শুনছি। প্লিজ এই মানে এই প্রোগ্রামটা করছেন খুবই সুন্দর। আর আমার মতে আমরা সব মুসলমান মিলে একটা পিটিশন করা দরকার ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে যে উনি একজন প্রেসিডেন্ট এই ধরনের এই মানে জিনিসগুলা করছেন, ওটা ব্লাসফেমাস। ওকে, ওদের দেশে যাই করুক কিন্তু আমাদের মানে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে ওরা যা করতেছে ওটা আমরা মুসলমান সব এক হয়ে আমরা প্রতিবাদ করা দরকার। ধন্যবাদ দর্শক, আমি আপনার মূল্যবান একটি সাজেশন রেখেছেন। আমরা বিজ্ঞ আইনজীবীর কাছে যাব। পরবর্তী দর্শক আসসালামু আলাইকুম, শুনছেন? পরবর্তী দর্শক আসসালামু আলাইকুম, শুনছেন? হ্যালো দর্শক, শুনছেন? আমি আশা করছি দর্শক ফিরে আসবেন। পরবর্তী দর্শক আসসালামু আলাইকুম, শুনছেন? হ্যালো দর্শক, শুনছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম দর্শক, আমি শুনছি, আপনি স্টুডিওতে কথা বলছেন, বলুন। যে আমি ফ্রান্সের প্রেসিডেন্টের সম্বন্ধে বলতে চাই আছি যে উনি এটার ব্যাপারে সরি হওয়া উচিত। এটা আমরা মুসলমানের মধ্যে আঘাত শুনতেছে, সবাই আঘাত লাগতেছে। জি দর্শক, আমরা মতামত পেয়েছি। পরবর্তী দর্শক আসসালামু আলাইকুম, শুনছেন? জি 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 সংক্ষেপে বলুন দর্শক প্লিজ। জি ফ্রান্স ওয়ালাইকুম আসসালাম। মেকানিজম যেগুলা হর্স হয় এগুলা কমপ্লিট পলিটিক্যাল। আচ্ছা, প্রেসিডেন্টের পপুলারিটি ডাউন হয়েছে। সব পলিটিশিয়ান সব সময়ও পপুলারিটি ডাউন হইলে ধর্মকে ব্যবহার করেন। আচ্ছা, আর প্রেসিডেন্টে যদি আর এটা ব্যবহার করতা না হইতা যে ধর্ম ব্যবহার করা ঠিক না, কন্ডেম করতা, তাহলে ই ফ্রান্সের টিচারও ওই সাহস পাইলেন না। ধন্যবাদ দর্শক। আমি একজন মুসলমান হিসাবে আমি খুব আঘাত পাইছি। কোরআনও কমপ্লিট লেখা আছে আর যদি নবীরা কোনো ব্যাংক করে অমর্যাদা করে তারে আমরা হত্যা করতাম পারি। ধন্যবাদ দর্শক, আপনার কথা বুঝতে পেরেছি। পরবর্তী দর্শক আসসালামু আলাইকুম, শুনছেন? কিন্তু আমরা আর কোন কলকে নিতে পারবো না। আশা করি দর্শক আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আমরা একটু আলোচনা যাব। আসলে অনেক দর্শক আছে, আমরা নিতে পারছি না, আপনার কাছে সরাসরি যাই। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দর্শকের দুটো প্রশ্নের মধ্যে একটি অবস্থা ছিল যে আমরা সবাই একত্রিত হয়ে একটা পিটিশন করতে পারি কিনা। আমি একটু যুক্ত করি যে আমরা একটা মামলা করতে পারি কিনা, বা কোনো বিষয় এটা কিভাবে করা যায়, মানে এটা প্রাতিষ্ঠানিকভাবে কিছু করা যায় কিনা। হ্যাঁ, আপনি যখন দেখবেন আইনের ক্ষেত্রে ব্যক্তি থেকে ব্যক্তি, পার্সন টু পার্সন যদি কোনো মামলা হয় তাহলে এর জুরিসডিকশন হলো আপনার লোকাল কোর্টের। এবং ইন্টারন্যাশনালি যদি কোনো দেশের বিরুদ্ধে হয় ওই দেশও যদি কোনো ক্রিমিনাল কোনো কিছু করে থাকে তাইলে দ্যাট ক্যান বি ডেল্ট উইথ বাই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। কিন্তু এখন এটা যেভাবে হয়েছে, কোনো ব্যক্তি বিশেষ যদি তার লোকাস্টেন্ডি বলে ইংরেজিতে এটাকে, ল্যাটিন টার্ম, যে এই ব্যক্তি আঘাত পেয়েছে রাষ্ট্রের কাছ থেকে, রাষ্ট্রকে নিতে পারে। কিন্তু এখানে দেখা গেছে যে কোনো ব্যক্তি বিশেষকে উনি করতেছে না, উনি করতেছে সম্প্রদায়কে, 2 বিলিয়ন মুসলমানদেরকে। আমি একটা বই নিয়ে এসেছি এখানে যদি করেন বন্ধুরা, আপনারা দেখবেন আমার হাতে যে বইটা, এখানে লেখা 100 বা দি 100। এই বইটা প্রথমে লেখা হয়েছিল 1975-এ। দি 100 অর্থ হলো যে 100 জন মানুষ যাদের সবচেয়ে বেশি মানুষ জাতির উপরে ইনফ্লুয়েন্স রয়েছে। আপনি বিশ্বাস করবেন কিনা, এই বইটা লিখে একজন আমেরিকানের, এটার নাম দেখেন মাইকেল হার্ট, সে লিখেছে। এই 100 জন মানুষের ভিতরে ডু ইউ নো হু ইজ নাম্বার 1? নাম্বার 1 হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও তারা খ্রিস্টান, সে মুসলমান না, হয়তো এথিস্ট হতে পারে। উনি বলতেছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স ইন দ্য এন্টায়ার হিউম্যান বিইং। এখন দেখেন এইখানে এই বইয়ের প্রথম দেখেন নাম এখানে আছে, এখানে
আলবার্ট আইনস্টাইন আছে, প্রেসিডেন্ট কেনেডি আছেন, তারপরে গর্বাচেভ আছেন রাশিয়ার, এই ধরনের 100 জন মানুষের অনেক জনের ছবি আছে এখানে। কিন্তু ইভেন মাইকেল হার্ট, হি ডিডন্ট পুট দি এনি পিকচার অফ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার সম্বন্ধে একটা সেন্টেন্স বলবো, আমি বেশি সময় নিব না। উনি বলতেছে, এখানে দেখেন, উনি বলতেছে যে প্রথম সেন্টেন্সে যে মুহাম্মদ টু লিড দি লিস্ট অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট influential persons may surprise some readers and may be questioned by others, but এই কথাটা ইম্পর্টেন্ট, but he was the only man in the history, he was the only man in the history who was supremely successful on both the religious and secular levels. শুধু ধর্মীয় না, he was a philosopher, he was a political scientist. In every way Muhammad sallallahu alaihi wasallam was shown respect by Michael Hart, যেন আল্লাহ নবীর সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স হলো মানুষ জাতির উপরে। এখন আমাদের যে প্রিয় প্রেসিডেন্ট, টার্কির প্রেসিডেন্ট যে এরদোগান সাহেব বলেছেন যে মাক্রন নিড সাম মেন্টাল হেলথ ট্রিটমেন্ট, এটা উনি ঠিক বলেছে। কারণ একজন পলিটিশিয়ান হয়ে, একজন রাজনীতিবিদ হয়ে এক সম্প্রদায়ের মানুষকে সারা দুনিয়ার 1/4 of the population of the world has been insulted, এটা বন্ধুরা হতে পারে না। আমার কথা প্রায় শেষ। আল্লাহ নবী বলতেছেন যে তোমরা সারপ্রাইজ হবা না, আখেরি জমানায় সায়াতিকুম ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম। আমি না, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যুগে যুগে তো আখেরি জমানায় কিছু দাজ্জাল আসবে, মাকরনের মতো দাজ্জাল, কাযাব, এরা মিথ্যুক হবে, তাদের কথাবার্তা কোনো ঠিক হবে না। তখন যদি এরা আসে কি নিয়ে, এমন কথা নিয়ে আসবে, ইয়াতিকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের বাপদাদারাও যা শুনে নাই, এই সমস্ত কথাবার্তা এই রাষ্ট্রনায়করা বলবে। যদি এরকম বলে তাহলে কি করবা? একজন বন্ধু বলেছে, কলার বলেছে যে আমরা ফাইট করব, নো, আল্লাহ নবী বলতেছেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা ওদের থেকে দূরে থাকো, ওদের সবকিছু বয়কট করো এবং তোমাদেরকে ওদের কাছ থেকে হিফাজত করো। আমরা তাই করব বন্ধুরা। ফ্রেঞ্চ কোনো জিনিস কিনবো না, ফ্রান্স কোনো জিনিস খাবো না। কাতার, মিডল ইস্ট, জর্ডান, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, সব জায়গায় ফ্রান্সের গুডসকে বয়কট করতেছে। আমার মনে হয় আমরা উত্তেজিত হয়ে কোনো কিছু করব না, কিন্তু উইথ রিজনস উই হ্যাভ দ্য রাইট টু প্রোটেক্ট। ধন্যবাদ। আমরা আসলে মূল্যবান আরেকটা প্রশ্ন আপনার কাছে রেখে আরেকজন আলোচনার কাছে যাবো, সেটা হচ্ছে যে আইনের বিষয়টা একটু আবার আসবো পরবর্তীতে, আপনি একটু ব্যাখ্যা যদি করেন। আমরা একটু মাওলানা আব্দুল কাদির সালেহ ভাই, আপনি শুনছেন তো? যে আপনার কাছে আসলে প্রশ্ন না, আপনি শেষ করতে পারেন না আগের পর্বে, সেই সেটা যুক্ত করতে পারেন। এর বাইরে আমার আসলে ছোট্ট একটা জানার ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে যেমন আপনি কি মনে করেন যে ব্যঙ্গাত্মক কার্টুন তো সে প্রত্যাহার করবে না? আপনার কি মনে হয় যে এসব করলে, আমরা যদি বর্জন করি বা আপনাদের যে আন্দোলন আছেন এটা করলে প্রেসিডেন্ট তার অবস্থান থেকে সরে আসতে পারেন? এটা একটা প্রশ্ন হইলো। তার আগে আপনি যে ধর্মনিরপেক্ষ স্বাধীনতা মত প্রকাশের কথাগুলো বলেছিলেন, এই জিনিসটা একটু যুক্ত করতে পারেন। সেই কথাটাই যেটা পেয়েছিলাম, যে মত প্রকাশের স্বাধীনতা বা বাক স্বাধীনতার যে কথাটা বলা হচ্ছে ওয়েস্টে, সেটা আসলে এক ধরনের প্রতারণা মানুষের সাথে। তারা নিজেদের সমস্ত বিষয়গুলোকে তারা সংরক্ষণের জন্য এমন বিধিবদ্ধ আইন করে রেখেছে, তার সম্পর্কে আপনি কোনো সমালোচনা করতে পারবেন না। আমি উদাহরণ দিয়েছিলাম জেরেমি করবিনকে, তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের গুরুত্ব না দিয়ে তাকে অ্যান্টিসেমিটিজমের অভিযোগ দিয়ে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে সেই জায়গায় বাক স্বাধীনতা কোথায় থাকলো? আমরা তো গেদের ব্যাপারে কথা বলতে পারি না। আমরা আগে আলোচনা হয়েছে জেসাস ক্রাইস্টের ব্যাপারে ব্লাসফেমি নিয়ে প্রশ্ন এসছে। পৃথিবীর মধ্যে 69 কান্ট্রিতে ব্লাসফেমি ল অলরেডি আছে। তো সেখানে এগুলো তারা রেখে দিয়েছে। এখন মুসলমানদেরকে আপনি জঙ্গি বলতে পারেন, মুসলমানদেরকে আপনি হেট করতে পারেন, তাদেরকে আপনি মূর্খ বলতে পারেন, যা ইচ্ছা তাই বলতে পারেন, সেটা কিন্তু অ্যান্টিসেমিটিজমের লর মধ্যে পড়ে না। তাহলে কি ধরনের আপনার এখানে সমতা আসলো? তো সেই জন্য আমি মনে করি তারা যেটা বলে যে ম্যাক্রন যে কথা বলছে যে বাক স্বাধীনতা যদি থেকে থাকে, তাহলে তিনি তার
বক্তব্যের বিরুদ্ধে যে প্রতিবাদটা হচ্ছে ফ্রান্সে, সেই প্রতিবাদটাকে তো সে গ্রহণ করা উচিত, সেটাও তো বাক স্বাধীনতা। কিন্তু মসজিদগুলো বন্ধ করে দিচ্ছে, চ্যারিটিগুলো বন্ধ করে দিচ্ছে, ইসলামী সংগঠনগুলো বন্ধ করে দিচ্ছে, তার বিরুদ্ধে সে যুদ্ধ শুরু করেছে এবং বলছে ইসলামের মধ্যে রিফরমেশন দরকার। আমরা আশা করি উনি ফিরে আসবেন, কোনো কারণে টেকনিক্যাল কারণে আমরা হারিয়ে ফেলেছি। আমরা একটু আরেকজন আলোচকের কাছে, ডক্টর কামরুল হাসান শুনছেন? হ্যালো, আমরা আশা করি টেকনিক্যাল টিম থেকে একটু বিষয়টাকে দেখবে। আমরা একটু ব্যারিস্টার সাহেব আপনার কাছে আসবো। ব্যারিস্টার সাহেব, আপনি আসলে একটু খোলামেলা যদি আমাকে বলতেন আমাদেরকে, ব্লাসফেমি আলের কথা আমরা আগে আলোচনা বলার চেষ্টা করতেছিল। আমরা দেখলাম যে বাংলাদেশে আজকে গত কয়েকদিন আগে লালমনিরহাটে একজনকে কোরআন নাকি উনি পুড়িয়ে ফেলেছেন, কারণ ওনাকে পুড়িয়ে মারা হয়েছে। আমরা দেখলাম কুমিল্লাতে হিন্দুদের বাসায়ও কয়েকজনকে ভাঙচুর করা হয়েছে। এগুলো গুজবের একটা অংশ হইতে পারে, কিন্তু এর বাইরে আপনি বাস্তবতা হতে কিছু কিছু জায়গায় তো বাংলাদেশের যারাও বিশ্বে কিছু কিছু নজির তো আছে, উগ্রপন্থা তো অবলম্বন করে মুসলমানরা। এই বিষয়ে আপনার মতামত কি? না, আমি বলি বাজান, আপনি ইংরেজিতে একটা কথা আছে, there is always some rotten apple in the basket. একটা বড় টুকরির মধ্যে যদি আপেল থাকে বা আম থাকে, একটা কি দুইটা খারাপ থাকতে পারে, এটা তো নর্ম না। কথাটা বুঝছেন? নর্মটা কি? নর্মটা হচ্ছে, দেখেন আমি পবিত্র কালামুল্লাহ শরীফ নিয়ে এসেছি এখানে। এখানে কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন এটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুসলমানদের এই নীতি হওয়াই বন্ধুরা উচিত। আল্লাহ বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনা করে তাদেরকে তোমরা গালি দিবা না। আল্লাহ বলতেছেন খবরদার তোমরা তাদেরকে গালি দিবা না, কারণ তোমরা যদি তাদেরকে গালি দাও তাইলে কারণ তারা তখন আল্লাহকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, মসজিদকে গালি দিবে, রসুলকে গালি দিবে। তাই আমরা মৌখিক প্রটেস্ট করব। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে তোমরা উগ্রপন্থী হওয়ার কোনো স্কোপ নাই, কারণ যে দ্বীনে ইসলাম যে শব্দটা, এই ইসলাম শব্দটাই হলো একটা শান্তি, শান্তি মানে পিস। আর আমাদের নবীর আমরা যদি উগ্রপন্থা করি ওইটা না, এটা নন ইসলামিক হয়ে গেল এবং অপরাধ হয়ে গেল, সেখানে আমার শাস্তি পেতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটা দিস ইজ নট ইসলাম। আপনি ভালোবাসা দেখিতে গিয়ে আপনি লাইন ক্রস করবেন, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। ধরেন এই যে রিসেন্টলি সমস্ত রাশিয়া হলো বিরাট একটা দেশ, আমার কথাটা শেষ করবো না পরে। রাশিয়া বিরাট একটা দেশ, এর মধ্যে একটা ছোট্ট প্রভিন্স হলো চেচনিয়া। চেচনিয়ার প্রেসিডেন্ট ডাক দিয়েছিলেন এই ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে 2 মিলিয়ন পিপল গেট টুগেদার, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম দিয়ে এবং ভালোবাসার হার্ট শেপ দিয়ে এই 2 মিলিয়ন মানুষ এই যে ভালোবাসা দেখাইলো, এইটা হলো এই 2 মিলিয়ন তো মারামারি শুরু করতে পারতো। জি, যে এটা সেটা তো নিরপেক্ষভাবে এবং শান্তিপূর্ণভাবে করছে। এটাই আমাদের ইসলাম। আমরা প্রোটেক্ট করলাম, রাসূলকে দেখি না, রাসূলকে প্রোটেক্ট করলাম আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা আবারও ফিরে আসবো। আমরা হারিয়ে ফেলেছিলাম মাওলানা সালেহ সাহেবকে। আপনি কি আছেন? জি সালেহ সাহেব, আপনার টেকনিক্যাল কারণে আমরাকে পাইনি, কোনো একটা কারণে আমরা হারিয়ে ফেলেছি। আপনি আপনার কথা শেষ করতে পারবেন? আচ্ছা, যাই হোক, আমি কোথায় যে হারিয়ে গিয়েছিলাম আমি জানি না। আমি যেটা বলি যে বাক স্বাধীনতার কথা যেটা বলা হচ্ছে সেটা আসলে এক ধরনের প্রতারণা মানুষের সাথে। জি, এবং এটা তাদের নিজেদের বেলায় কিন্তু তারা সেটা মেনটেন করে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইমানুয়েল ম্যাক্রন যে বাক স্বাধীনতার কথা বলছে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে যে প্রতিবাদটা হচ্ছে সেটাকেও তার মেনে নেওয়া উচিত। কিন্তু আমরা দেখছি সে কিন্তু একজন কার্টুনিস্টের, আপনার স্বাধীনতার একটা সীমা থাকা উচিত। একজন কার্টুনিস্ট, একজন নারী তার দেশকে উল্লঙ্ঘ করে তো প্রদর্শন করছে কার্টুনের মধ্যে। এরপরে আরেকজন পুরুষ, তার সমস্ত শরীর ঢাকা, কিন্তু তার পুরুষাঙ্গকে খুলে দিয়ে সেটা তার দিকে উদ্যত করে রেখেছে। ইজিপ্টটা বাক স্বাধীনতা, একটা লিমিট থাকা উচিত। কিন্তু তারা এই লিমিট গুলো তারা মানছেন না। এখন যদি তারা এই কথা বলে থাকেন, তাহলে ইমানুয়েল ম্যাক্রনের উচিত হচ্ছে সারা দুনিয়াতে মুসলমানরা যে ক্ষোভ প্রকাশ করছে, এবং বিশেষ করে ফ্রান্সের মুসলমানরা যে ক্ষোভ প্রকাশ করছে, তাদের এই ক্ষোভটাকে মেনে নেওয়া।
এখানে বাক স্বাধীনতার উপর একটা কথা বলি। আমি আসলে অন্যদিকে আপনাকে দিব, আপনাকে আসবো পরে। সালেহ সাহেব, আপনাকে আসলে আমি আরেকটা প্রশ্ন রেখে অন্য একটা আলোচনায় যাব। আপনার কাছে একটু প্রশ্ন রাখবো যে আসলে আপনি নিশ্চয়ই বাংলাদেশে লক্ষ্য করেছেন যে অনেকগুলো প্রতিবাদ হচ্ছে, এর বাইরে আমাদের আসলে আচরণটা কেমন হওয়া উচিত, এটা আমরা একটু লাস্ট পর্বে আপনার কাছে জানতে চাইবো। আমি একটু ডক্টর কামরুল হাসানকে যুক্ত করার চেষ্টা করি। ডক্টর কামরুল, শুনছেন? জি জি, আমরা আসলে আলোচনার মধ্য দিকে রয়েছি, প্রায় এই পর্বের শেষের দিকে রয়েছে। আপনাকে একটু সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্ত করতে চাই। আপনি আমাদের যেমন বিজ্ঞ আইনজীবী বলার চেষ্টা করেছিলেন যে আমরা অনেকগুলো বিষয়, আইনের বিষয়গুলোকে আমরা পারি কি পারি না, কিন্তু আপনি আমাকে জানার চেষ্টা করেন যে ব্লাসফেমি আইনের আওতায় আমাদের দেশে, বাংলাদেশেও তো আমরা সেটা আনতে পারি না, বা অন্যান্য দেশে এই চর্চাটা কেমন, আর কোনোভাবেই কি, দর্শক যেমন প্রশ্ন করেছিলেন যে কোনোভাবে কি প্রাতিষ্ঠানিকভাবে ম্যাক্রনের বিরুদ্ধে কিছু করা যায় কি না, শুধুমাত্র বর্জন করলে কি সে তার মতামত প্রত্যাহার করবে? আসলে আমাদের কয়েকটা প্রশ্ন এই বিষয়ে জানা দরকার, এবং এই বিষয়গুলো অনেকগুলো বিষয় আমাদের ওলামারা অনেকগুলো বিষয়ে এর আগেই জবাব দিয়েছেন বিভিন্ন সময়। প্রথম কোশ্চেন হচ্ছে যে কোন মুসলিম কান্ট্রিতে যদি এটা হয়, হ্যাঁ, মুসলিম ডমিনেন্ট কান্ট্রি, পাকিস্তান, বাংলাদেশ, মিডল ইস্ট, এখানেও তো হতে পারে, এখানে এটার রিয়াকশন কি হবে? এখানে কি আইন আছে যে এরকম কেউ করলে তাকে আইনের আওতায় এনে বা সব দেশে কিন্তু নাই। কিন্তু মুসলিম স্কলারদের অপিনিয়ন হচ্ছে যে যদি এরকম হয়, রসুলকে এইভাবে অপমান করে বা রসুলকে এইভাবে করে মুসলিম দেশে, তাহলে মুসলিম স্কলারদের কিন্তু অপিনিয়ন আছে ভেরি সিরিয়াস। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে একটা জিনিস কিন্তু কোন মুসলিম স্কলার অ্যাকসেপ্ট করে নাই, যেটা অনেকেই অনেক জায়গায় দর্শকরা ভুল করে বা বিভিন্ন জায়গাতে অনেকেই মনে করে থাকে যে এরকম কেউ করলে রাষ্ট্রীয়ভাবে কাউকে ফাঁসি দেওয়া বা হত্যা করা ছাড়া ব্যক্তি হিসেবে কাউকে এভাবে হত্যা করাটা কিন্তু কোন মুসলিম স্কলার অ্যাকসেপ্ট করেন নাই। যে ব্যক্তি, অর্থাৎ কেউ করলো, আমি ব্যক্তি হিসেবে যেটা হত্যা করতে পারি না, তাকে রাষ্ট্রীয় আইনে এনে সেই আইনের মাধ্যমে তাকে করার ব্যাপারে স্কলারদের অপিনিয়ন রয়ে গেছে মুসলিম কান্ট্রিতে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে যখন এটা অমুসলিম কান্ট্রিতে হচ্ছে, আমরা এখন একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ডে বাস করি, যেখানে যা কিছু ঘটে, আগে হয়তো এগুলো ঘটলে এক জায়গায় ঘটলে আরেক জায়গায় লোকেরা জানতো না, কিন্তু এখন তো মুহূর্তের মধ্যে সারা দুনিয়াব্যাপী জানাজানি হয়ে যায়। এবং এটা মিডিয়ার কারণে, গ্লোবালাইজেশনের কারণে, আমরা ফেসবুকের কারণে জানাজানি হয়। কোশ্চেনটা হলো যে যখন এটা অমুসলমান দেশে হয়, এবং অমুসলমান দেশে হলে তখন অ্যাজ এ মুসলিম, মুসলিম বিশ্বের যে সমস্ত প্রতিবাদের কথা আপনি আনছেন এখানে, যে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশে প্রতিবাদ করছে, পাকিস্তানে প্রতিবাদ করছে, বা বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হচ্ছে, এইটা মুসলিম বিশ্বের রিয়াকশনটা কি হওয়া উচিত? আর আরেকটা হচ্ছে যে আমরা যারা অমুসলমান দেশে মাইনরিটি হিসেবে আছি, তাদের রিয়াকশনটা কি হওয়া উচিত? আমি বলবো প্রতিবাদ সব জায়গায় হতে হবে। মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে আপনি যদি দেখেন, আমরা তো আনছি যে টার্কি প্রতিবাদ করেছে, অবশ্যই টার্কির প্রেসিডেন্টের প্রতিবাদ, কিন্তু সকল মুসলিম, আমরা মুসলিম ঐক্যের কথা বলি, সকল মুসলিম বিশ্বের প্রেসিডেন্টরা, প্রধানমন্ত্রীরা, পার্লামেন্ট কি সেইভাবে প্রতিবাদ করেছে? আমরা কিন্তু সেটা খুব বেশি যে প্রতিবাদ হয়েছে, বরং জনগণের পক্ষ থেকে যে প্রতিবাদটা হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেটার ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেটা আমাদের ভাই বলছেন, ফরিদ ভাই বলছেন খুব ক্লিয়ারলি, যেটা লক্ষ্য রাখতে হবে যেটা যেন আইন কানুনের মধ্যে হয়। এবং এটা হওয়ার এই জন্য ইম্পর্টেন্ট যে এটা না হলে আমাদের যে ইমেজ, এবং আমরা যারা পশ্চিমা বিশ্বে আছি, অবশ্যই প্রতিবাদের ব্যাপারে কিন্তু 1% দ্বিমত নাই, প্রতিবাদ হতে হবে। যদি একটা প্রতিবাদের হয়, অর্থাৎ তাদের যেহেতু রাষ্ট্রীয় পর্যায় থেকে এটাকে সমর্থন করা হয়েছে, এবং ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ফ্রান্সের, তিনি যেহেতু সমর্থন করেছেন, অবশ্যই ফ্রান্সের এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেখানে তাকে আঘাত করবে, যেখানে তার ইকোনমিকে আঘাত করবে, যেখানে এগুলোর ব্যাপারে কিন্তু সবার আছে যে হ্যাঁ এগুলো করা উচিত। যেমন এর আগে আমরা বলছি ড্যানিশ কার্টুন হয়েছে, তাই না? এবং সেটাও কিন্তু মনে রাখতে হবে, সেটাও কিন্তু ড্যানিশ গভর্নমেন্ট ডাইরেক্টলি কিন্তু সেটাকে সাপোর্ট করেছে বলেই তখনকার প্রতিবাদ হয়েছে সারা বিশ্বে। অনেক জায়গায় এটা হয় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও রাষ্ট্রীয় পর্যায় থেকে সেটাকে সমর্থন করা হয় না, কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে সমর্থন করলে এটার প্রতিবাদ করার অধিকার রয়েছে, এবং প্রতিবাদ করার জন্য কিভাবে প্রতিবাদ করা যায়, কিভাবে প্রতিবাদ হওয়া উচিত মুসলিম বিশ্বে, অমুসলিম বিশ্বের যারা মাইনরিটি আছে তাদের মধ্যে, এটা আমার মনে হয় আলোচনা উচিত বা চিন্তা করা উচিত যে কিভাবে এটাকে
আমরা প্রতিবাদ। ডক্টর কামরুল, আপনাকে একটু থামাতে হচ্ছে আমাকে। আমি পরবর্তীতে আপনার কাছে যখন আসবো, আসলে আপনার কাছে কিছু ক্রিয়েটিভ আলোচনা রাখার চেষ্টা করব যে আপনি কিভাবে মনে করেন প্রতিবাদটা হওয়া উচিত, বা প্রতিবাদের বাইরে আর কি কি করা যায়। শুধুমাত্র প্রতিবাদে তো আমরা দেখেছি যেমন মার্কিন পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়েছিল আফগানিস্তান ইরাকের যুদ্ধে, তেমন কোনো অর্জন আমরা দেখি। আমরা এই বিষয়টা আর একটু আলোচনা করব পরবর্তীতে সেগমেন্টে, কিন্তু আমাকে মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী আপনাকে আনতে হচ্ছে। আপনি শুনছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ফরিদ ভাই, আমি একটু সাদা মাথা বলি। আমাদের ধর্মীয় অনুভূতিকে এতই ঠুনকো যে আমরা কিছু একজন মানুষ বলল এবং আমরা সেই ব্যাপারেই, যেমন লালমনিহাটে বলার চেষ্টা করলাম একজনের কে পুড়িয়ে মারা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। কুমিল্লাতে কয়েকটা বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এবং একজন শিক্ষক একটি স্কুলে একজন কার্টুন প্রদর্শন করলো আর আমরা নিজ উদ্যোগে তাকে হত্যা করে ফেললাম। এত ঠুনকো নাকি আসলে আমাদের আর কি আকীদা বা আখলাক তৈরি করা উচিত আপনি মনে করেন, না এটাই স্বাভাবিক? দেখুন, বিষয়টা হচ্ছে যে অনুভূতি যে সবার, মানুষ তো সবাই মানুষ, যে ধর্মের হোক না কেন সবাই মানুষের অন্তর খুবই সেন্সিটিভ, তাদের অনুভূতিতে আঘাত লাগাটা খুবই স্বাভাবিক। বিশেষ করে যেখানে যেসব জায়গাতে স্পর্শকাতর বিষয় বা দুর্বল জায়গা আছে, সে সমস্ত জায়গাগুলোতে অনুভূতির ক্ষেত্রে, সে সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে অনুভূতির লাগাটা খুবই স্বাভাবিক। আমার প্রশ্নটা সেখানেই, অনুভূতি তো লেগেছে, আমরা সবাই এক বাক্যে স্বীকার করছি, কিন্তু আমাদের অনুভূতি কি এতই দুর্বল কিনা? মানে আমাদের অনুভূতি, রাসূলুল্লাহ সাল্লাম যেমন যা জামানে তাকে মানসিকভাবে অনেক অত্যাচার করা হয়েছে, তাকে শারীরিকভাবে করতে হয়েছে, উনি তো ধৈর্য সহকারে ছিলেন। আপনি আগের বক্তব্যে বলেছিলেন ওহী নাজিল হয়েছেন, এর বাইরেও তো একজন হিউম্যান হিসেবে অনেক শক্তিশালী লোক ছিলেন। আমরা আসলে কিভাবে আমাদের রাসূলকে চেনাতে পারি? খুবই সুন্দর প্রসঙ্গ। যেমন এই প্রসঙ্গটাই আসতে চাচ্ছিলাম, যে ছেলেটা ওই শিক্ষককে হত্যা করেছে, তাকে তো প্রভোগ করা হয়েছে, তাকে প্রথমে এটা দেখানো হয়েছে, সে সেটা দেখতে চায়নি, তারপর সেটাকে অঙ্কন করানোর জন্য বলা হয়েছে, তখন পরিস্থিতিতে যাওয়ার জন্য। কিন্তু আমরা বলতেছি না এটাকে লিগালাইজ করার চেষ্টা করতেছি না, আমরা বলতেছি না যে এটা শরীয়ত সম্মত হয়েছে, বরং আমরা এটাকে বলতেছি যে এই ধরনের কাজ কি করলে আমরা বরং বিচার ব্যবস্থাটাকে আমরা নিজের হাতে নিতে পারবো। আমরা আইনি ভাবে বা রাষ্ট্রীয় যে আইন আছে সেভাবে আমরা সেটাকে ক্যারিয়ন করতে হবে। যেমন বাংলাদেশে যে ওই একজনের বাড়িতে আগুন দেয়া, মারা, এগুলা কখনোই ইসলাম সমর্থন করে না। বরং কেউ যদি এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো হলে অবশ্যই আমাদেরকে নিন্দা করতে হবে, প্রতিবাদ করতে হবে, এবং সেটা অবশ্যই সীমা লঙ্ঘন করে নয়। যেমন কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে বাংলাদেশ বা ফ্রান্স এবং অন্য দেশে হচ্ছে। আবার একইভাবে ওই ছেলেটাকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করাটাকে আমরা সমর্থন করতে পারি না। সবকিছু একটা সীমার মধ্যে থেকে। এই যে বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে, আমরা দেখেছি রিসেন্টলি এই যে 2018-19 সালে এই ফ্রান্সেই আমরা দেখেছি এই যে তাদের নিয়ে ওই যে পেনশন সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে, সেখানে প্রায় 40 লোকদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। যাদের পেনশন সংস্কার নিয়ে আন্দোলনের, এটা তো তাদের বাক স্বাধীনতা ছিল নাকি? কিন্তু ফ্রান্স 40,000 লোককে শাস্তি করেছে। তাছাড়া আমরা জানি ওই যে কমেডিয়ানের কথা আমরা জানি, ওই যে জিউডন এর কথা আমরা জানি, যিনি ওই যে অ্যান্টিসেমিটিক কমেন্টস করার জন্য, হেট স্পিচ দেওয়ার জন্য প্রায় 8 বারের মতো দোষী সাব্যস্ত হয়েছিল। তো অ্যান্টিসেমিটিক কমেন্ট করার জন্য একজন কমেডিয়ান, ফ্রেঞ্চ কমেডিয়ান যদি দোষী সাব্যস্ত হতে পারেন, তাহলে মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলার কারণে সেটা কি দোষী হওয়ার মতো একটা কাজ না? জি, অবশ্যই দোষী হওয়ার মতো কাজ। আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা রাখবো, শেষ পর্যায়ে যাব। জি, আমি এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলতে চাই। আমরা ব্রেকে যাব, বলুন। জি, এই যে কার্টুন আঁকার চেষ্টা করেছে, কোনোভাবে এটা আমার নবীর কার্টুন চরিত্র হতে পারে না, চেহারা হতে পারে না। আমার নবীর এরা হয়তো আমাদের মতো কোন একজন মুসলমান যার চরিত্রকে হয়তো চরিত্রায়িত করার চেষ্টা করেছে, চিত্রায়িত করার চেষ্টা করেছে, এইরকম চেহারা আমার নবীর হতে পারে না। আমাদের নবীকে তো কেউ দেখেনি, তারা অঙ্কন করবে কি নবীর চেহারাটাকে? আমাদেরকে
নবীর আদর্শ তুলে ধরতে হবে আমার মনে হয়, তাহলেই আমরা এই সমস্ত কাজের যথাযথ জবাব দিতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের একটু বিরতি দিয়ে যেতে হবে। দর্শক, কথা বলছিলাম ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গচিত্র প্রদর্শন অব্যাহত রাখা হবে এই বিষয়টি নিয়ে আপনারাও আলোচনায় যুক্ত হয়েছিলেন। এই পর্বে আমরা আগামী পর্বে আপনাদেরকে নিয়ে নিব, আরো কয়েকজন দর্শককে নিব এবং আলোচনায় ফিরবো। এই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি। একটু বিরতি যাচ্ছি।
আমন্ত্রণ। কথা বলছিলাম আমাদের এবারে বিষয় ছিল ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা এবং আমাদের করণীয় কি এই বিষয়টি নিয়ে আপনারা জানেন একটু ইনফরমেশন দিয়ে রাখি। আমরা হচ্ছে যে 2015 সালে ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদোর অফিসে তথাকথিত জঙ্গি হামলা হয় এবং 12 জনকে মারা যান সেই হামলায়, কার্টুনিস্ট সহ। এবং এই মাসের শুরুতেই ম্যাক্রো বেসিক্যালি ইসলামকে সংকটাপন্ন ধর্ম হিসেবে মন্তব্য করেন এবং ইসলামী বিচ্ছিন্নবাদ দূর করতে কঠিন আইনও তৈরি করার ঘোষণা দেন। প্রায় 10% মুসলমান ফ্রান্সে বাস করেন, আমরা এটা জানি। এবং ইসলামকে দমিয়ে রাখতে উনি চাইছেন এবং কি বিষয় মানে কেন করতে চাইছেন সেই বিষয়টা একটু আসলে জানার ইচ্ছা। এতে আমাদের মুসলমান হিসেবে যারা আছি তারা কোনোভাবে এটার সাথে ইন্ধন দিচ্ছে কিনা, ওনার বলার ক্ষেত্রে ওনার যৌক্তিকতা খুঁজে পাচ্ছে কিনা সেই জিনিসটা আলোচনায় আনবো এবার। এবং আরেকটু জানিয়ে রাখি, প্রেসিডেন্ট পাকিস্তানের ইমরান খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী, উনিও বলেছেন যে দুর্ভাগ্যজনকভাবে তারা ইসলামকে সন্ত্রাসী এবং উগ্রপন্থী বলে এক ধরনের বিদ্বেষ উনি উস্কে দিতে চাচ্ছেন এবং সেই কারণে উনি প্রেসিডেন্ট ম্যাক্রোকে বলছে যে নিজের নাগরিকদের যারা মুসলমান আছে তাদেরকে উনি একটা মানে এক ধরনের প্রচলনায় ফেলে দিচ্ছে উগ্রপন্থা করার জন্য। উনি উগ্রপন্থা বাইরে ইসলাম যে শান্তি সেটাকে অ্যাড্রেস করছেন না। এই বিষয়গুলো আলোচনা করব, আলোচনা যাব। তার আগে দুজন দর্শককে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, শুনছেন? জি, আসসালামু আলাইকুম। দর্শক সংক্ষিপ্ত বাবু বলবেন। জি, আমাকে শুনছেন? জি শুনছি, বলুন। জি, সবাইকে সালাম। আমার নাম নজরুল ইসলাম, আমি এনফিল্ড থেকে বলছি। জি বলুন। আমার একটা ওই যে ফ্রান্স আইন সম্বন্ধে বলবো। এটা ব্যারিস্টার সাহেব হয়তো জানা আছে, তবে আমি একটু জি বলুন, সংক্ষেপে শুনছি। যেমন ডিগ্রেডিং দি ফ্রেঞ্চ ফ্ল্যাগ ইন পাবলিক অর শোয়িং এ রেকর্ড অফ ইট ইন দ্য প্রাইভেট is 1,500 euro fine. Number 2, discrediting the flag or anthem in an event organized by public, the authority will be fined 7,500 euro fine. If is done in a meeting or a gathering, the 6-month prison plus 7,500 euro fine. So that sort of law, how they are saying the freedom of speech. ধন্যবাদ দর্শক। freedom of speech তাকিয়ে থাকতো, তাহলে এই সমস্ত আইন তারা করিয়ে রাখলো কেন? দর্শক ধন্যবাদ আপনাকে, আমরা পেয়েছি। আমরা পরবর্তী দর্শকের যাবো। সালাম, শুনছেন? সংক্ষিপ্ত ভাবে বলবেন, একেবারে সংক্ষিপ্ত সময়ে। দর্শক শুনছি, বলুন। আসসালামু আলাইকুম দর্শক, টেলিভিশনের সাউন্ড কমিয়ে বলুন, আমাদের আসলে সময় সংক্ষিপ্ত, আলোচনায় যেতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা দর্শক শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক বলুন সংক্ষিপ্তভাবে। জি, আমাদের প্রিয় নবীর একটা কথা আপনাদের শুনাইতাম, কইতাম ভাই। বলুন। হ্যালো, কথাটা হইলো আমাদের প্রিয় নবী হইয়া গেছেন যে আমরা মুসলমান মানুষ। হ্যালো, জি শুনছি, বলুন বলুন, আপনি সংক্ষেপে বলুন। নবীর যে কথাটা বা যুক্তিটা আছে যে আমরা মুসলমান মানুষ যে দেশে যাইমু, জি, আর দেশের আইনটা আমরা মাইনা চলমু, জি, এটাও ধর্ম নবীও হইয়া গেছেন। আমরা যেটাও করি ভাই, সবার রাইটটা কেউ করা উচিত। ধন্যবাদ দর্শক, আপনি খুবই মূল্যবান কথা বলেছেন। আমরা সকলেই সেই আইন মেনে চলার চেষ্টা করব এবং আমাদের ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না পড়ে সেই ভাবেও আমরা চলার চেষ্টা করব। ধন্যবাদ, আমরা পেয়েছি। আমরা সরাসরি একটু আলোচনায় যাব। আলোচনা আমরা প্রথমে একটু আনার চেষ্টা করব হচ্ছে ডক্টর কামরুল হাসান। ডক্টর কামরুল হাসান, শুনছেন? জি জি। ডক্টর কাসেম, আপনার কাছে সরাসরি বলার চেষ্টা করব। আসলে দর্শককে বলার চেষ্টা করেছেন যে আইন মেনে চলবো, এই প্রশ্নটা একটা বিষয় যেখানে থাকবো। তার বাইরে আমি আপনাকে একটু প্রশ্ন রাখি যে আসলে আমরা আমাদের ম্যাক্রোনি একটা কথা বলেছে যে উগ্রপন্থা কোনো ভাবে তার দেশে মুসলমানরা ঐক্য চর্চা করছে এবং এই গুজব বা এই আওয়াজটা সারা বিশ্বে আছে এবং বাংলাদেশেও আছে। আমরা জানি যে জঙ্গিবাদ দমন করার মানে অনেক কিছু করছে। এর বাইরেও তো আমরা দেখি যে অন্যান্য ধর্মবালীদেরকে আমরা আঘাত করি। যেমন আমাদের দেশে ওয়াজ যখন হয়, অনেক নানাভাবেই তো অন্যান্য ধর্মবালীদেরকে আঘাত করা হচ্ছে। এখানে আপনার মতামতটা কি? আসলে বিষয় এখানে দুইটা। একটা হচ্ছে যে
কোন ধর্মকে আঘাত করা এক জিনিস, যে কোনো ধর্মকে আঘাত করা, আর একটা হচ্ছে যে যখন কোনো তুলনামূলক ধর্মতত্ত্ব যখন আলোচনা করা হয় তখন কিন্তু ধর্মকে আঘাত করার বিষয়ের চেয়ে ওই ধর্মে কি আছে সেইটা বর্ণনা করা হয়। এবং সেটা বর্ণনা করতে গেলে অনেক সময় হয়তো অনেক ধর্মে এমন কিছু জিনিস আছে যেগুলো হয়তো তার নিজের ধর্মের লোকেরা বা নিজের ধর্মের ইয়েরা শুনলে মনে করবে যে এটা তার ধর্মে আছে কিনা আদৌ। তো এই জন্য প্রসঙ্গটা আসলে দুইটা, যে ধর্মীয় ভাবে কাউকে আঘাত করা এক জিনিস, যেটা আমরা জানি যে ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়কার প্রেক্ষাপটে ওদের দেব দেবীদেরকে গালি দেওয়া, এটা কিন্তু এক জিনিস, যে গালি দেওয়া এক জিনিস, কিন্তু এই দেব দেবীদের যে মনে করেন একজন যদি এখন ত্রিপিটক পড়ে কিংবা একজন এখন গীতা পড়ে কিংবা একজন যদি অন্য ধর্মগ্রন্থ থেকে কিছু অংশ পড়ে সেটা ব্যাখ্যা করে, তাহলে কিন্তু সেটার মধ্যে যদি কোনো জিনিস থাকে যেগুলো সে আলোচনা করতেছে, সেটা আমার মনে হয় ধর্মকে আঘাত করার তালিকায় ফেলা যাবে না। যেটা আমাদের ওয়াজ মাহফিলে কতটা ধর্মকে আঘাত করে বা কতটা ধর্মকে গালিগালাজ করে সেটা আমার পুরোপুরি জানা নেই। ওয়াজ শুনলে বা ওয়াজ মাহফিলের পড়লে হয়তো সেটাকে আমরা ক্লিয়ার করতে পারবো যে অ্যাকচুয়ালি কি যারা আলেম বা ওয়াজ করেন তারা কি ধর্মকে আঘাত করেন নাকি আসলে অন্য ধর্মে কি আছে সেটা আমাদের সামনে বর্ণনা করেন। এটা হচ্ছে একটা প্রসঙ্গ। আর নাম্বার 2 প্রসঙ্গ হচ্ছে যে আসলে আমরা এই যে যেটা আমরা বলতেছি না, আমরা তো রিয়াকশনারি, এবং আমরা যখন এই ঘটনা ঘটে তখনই আমরা রিয়াক্ট করি, এবং রিয়াক্ট করার পরে আমরা মুসলমানরা এইসব বিষয় নিয়ে আর কখনোই পার্সু করি না। অনেকেরই হয়তো এখন মনে আছে পোপ বেনেডিক্ট, যিনি 16 বেনেডিক্ট, জার্মান ইউনিভার্সিটির উনি একজন থিওলজির প্রফেসর আজওয়েল, উনি একটা কমেন্টস করেছিলেন 2006 সালে, এবং সেই কমেন্টস উনি উনার কমেন্টস করেন নাই, উনি একজনকে তুলে ধরে এনে কমেন্টস করেছিলেন। বাইজেন্টাইনের এক এম্পায়ার ম্যানুয়াল বলে এক এম্পায়ারের কমেন্টস উনি করেছিলেন। তখন কিন্তু মুসলিম বিশ্বে ব্যাপকভাবে হয়েছিল, নিন্দা ঝড় উঠেছিল। আমরা যখন আসি যে আমরা দেখেন প্রতিবাদ তো আমরা অবশ্যই করব এবং আমরা বর্জন করছি, কিন্তু আসলে কি মুসলিমদের পক্ষ থেকে কি সাফিসিয়েন্টলি, মুসলিমদের একটা বডি আছে ওআইসি ফর এক্সাম্পল, মুসলিমদের আরো যে সমস্ত অনেকগুলো স্বাধীন কান্ট্রি, আমার মনে হয় এখন এক্স্যাক্টলি কটা জানি না, কিন্তু আমার মনে হয় 45 থেকে 50টা হবে মুসলিম কান্ট্রি রয়েছে, তাদের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে কি এটার প্রতিবাদ করা হয়েছে বা করা হচ্ছে? এটা কিন্তু আমাদের কাছে আসবে মাত্র নাম করলে আমরা জানবো যে হ্যাঁ পাকিস্তান থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করেছে, টার্কির প্রধানমন্ত্রী করেছে, এবং বাকি দিকে এটা কিন্তু একটা বড় সুযোগ এনে দেয় এই সমস্ত কমেন্টস করার ক্ষেত্রে। কারণ এটা যেহেতু প্রেসিডেন্টের পক্ষ থেকে এই কমেন্টসটাকে শুধু সমর্থন করা হয় নাই, বরং বলা হয়েছে যে এটা তারা করবে, এটা তাদের মানে একটা বড় ধরনের আমার মনে হয়। কিন্তু এটা নিয়ে আমাদের মুসলিম বিশ্বের যে রিয়াকশন, আমাদের মুসলিম জনগোষ্ঠীর যে রিয়াকশন, সেটা কিন্তু তার নিজের দেশেরই রাষ্ট্রের রিয়াকশন আমার মনে হয় আমরা দেখি না। এবং এটা ইনক্লুডিং বাংলাদেশ, ইনক্লুডিং পাকিস্তান, ইনক্লুডিং মধ্যপ্রাচ্য সকল দেশ। কয়টা দেশের পার্লামেন্টে এটা নিয়ে নিন্দা প্রস্তাব আসছে বা কয়টা দেশের পার্লামেন্ট ম্যাক্রনকে বলেছে যে এটা আসলে মোটেই ঠিক হয় নাই? হয়তো কোন দেশ থেকে এটা বিচ্ছিন্ন হওয়ার প্রতিবাদ আমাদের জন্য আসে। অতএব যখন আমরা বলি কি করা উচিত, তখন আমরা যাই হচ্ছে যে কিভাবে তার অর্থনীতিকে হ্যাম্পার করা যায়। একটা ইয়েতে আসে যে অর্থনীতিকে হ্যাম্পার করলে এইসব দেশের প্রেসিডেন্টরা বা এইসব দেশের জনগণরা বা এইসব দেশ থেকে তখন ভিন্ন হবে এটা নেওয়া হয়, কারণ তারা ধন্যবাদ ডক্টর কামরুল। আমরা আপনার কাছে আর সময় দিব না, তবে আমি শেষে যদি সময় পাই 30 সেকেন্ডের মধ্যে দিতে পারবো। ডক্টর আপনি মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী আপনার কাছে আসবো। ফরিদ ভাই শুনছেন? জি শুনতে পাচ্ছি। ফরিদ ভাই একই কথা আপনার কাছে, আপনি এই 2 মিনিটের মধ্যে যদি আমাকে বলার চেষ্টা করেন যে আমরা আসলে কি করতে পারি, আমাদের করণীয় কি থাকতে পারে, আর যদিও আমাদেরকে পড়তে করা হচ্ছে আমরা উগ্রবাদী সাম অফ অংশ, আসলে কি করলে আমরা এই প্রত্যেকটা অন্যরকম হতে পারে? আসলে দেখুন, এই যে উগ্রবাদী সন্ত্রাসী বলে যেভাবে আখ্যায়িত করা হয় কখনো কখনো মুসলমানদেরকে, সেটা মোটেই ঠিক নয়। বরং বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে যদি সমগ্র মুসলিম জাতিকে সন্ত্রাসী বা উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করা হয়, এটা টোটালি আনএক্সেপ্টেবল। উই কান্ট অ্যাকসেপ্ট দিস কাইন্ড অফ কমেন্টস এট অল। তো দেখুন, ওই যে আলজেরিয়ার কথা যদি আমরা বলি, আমরা কিন্তু এই ফ্রান্সের কলোনিয়াল পাস্টের কথা বলি নাই। তাদের 100 বছরের উপরে আলজেরিয়ার উপরে যে নিষ্পেষণ করেছিল, সেখানে মিলিয়ন পিপুল তার হত্যা করেছে, সেখানে
আমরা আব্দুল কাদের আল জাজাইরির কথা ভুলি নাই, তার উপরে যে নিপীড়ন নির্যাতন কলোনিয়াল পিরিয়ডে হয়েছিল, বা অন্যান্য আলেমরা, বৃদ্ধ লোকেরা, মহিলারা, শিশুরা নির্যাতন নিপীড়ন, এগুলা বলি নাই। এই ধরনের খুব থেকেও কখনো কখনো যদি বিচ্ছিন্ন কিছু ঘটে যায়, বা ওই যে সাম্প্রতিক সময়েও তো আমরা দেখেছি ফ্রান্সের ইনভেনশন যে দেশগুলোতে, যেমন আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া, উত্তর মালি, ইরাক, সিরিয়া, এরা তো আর রাশিয়া ফ্রান্সের উপরে আক্রমণ করে নাই, কিন্তু ফ্রান্সের ইনভেনশন বিভিন্ন ধরনের সেই যে জয়েন্টলি যুদ্ধে তারা যে শরিক হয়েছে, তার খুব থেকে যদি বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায়, এই কারণে আমরা এই সমস্ত মুসলিম জাতিকে আমরা দায়ী করতে পারি না, দোষী করতে পারি না। আমরা এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে আমরা সমর্থন করতেছি না, আমরা এগুলোকে লিগুলাইজ করার চেষ্টা করতেছি না, কিন্তু সেই বা এই যে বিষয়গুলো সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আমাদের দিক থেকে আসি, আমরা মুসলমানরাও কিন্তু আমাদেরকে আরো অনেক পরিবর্তন আনতে হবে। আমরা আমাদের যেমন আমি আমার এক কলিগের সাথে এই গত সপ্তাহে কথা বলতেছিলাম, উনি বলতেছিলেন যে এই দেশেও আগে এমন এক সময় ছিল যখন কোথাও কিন্তু ঝগড়াঝাটি হলে মুসলমান যিনি, তার সাক্ষীকে গ্রহণ করা হতো। মিস্টার আলী তুমি বলো, এই বন্ধু বলতেছেন মিস্টার আলী তুমি বলো, কোন জায়গায় ঝগড়াঝাটি হলে এক একজন একটা অপিনিয়ন দিচ্ছে, কিন্তু একজন মুসলমান যে সাক্ষী দিবে ওই দোকানের বা কর্মকর্তা তার সাক্ষীকে গ্রহণযোগ্য মনে করতেছে। তার কারণ কি, তিনি মুসলমান, তিনি কখনো মিথ্যা বলতে পারেন না, মিথ্যা বলবেন না। তো আমাদেরকে এই ধরনের আর্থিক গুণাবলীতে গুণান্বিত হতে হবে। আমি মুসলমান, আমি কখনো মিথ্যা বলবো না, আমি মুসলমান, আমি কখনো প্রতারণা করবো না। এই ধরনের চারিত্রিক গুণাবলী যদি আমরা নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারি, পণ্য বর্জনের পাশাপাশি আমরা যদি অনৈতিক যে দিকগুলো আছে সেগুলো আমাদের দিক থেকেও যদি অর্জন করতে পারি, বয়কট পারি, তাহলে আমি মনে করি যে ফ্রান্স বা বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তার যথোপযুক্ত জবাব দেওয়া হবে বলে আমি মনে করি। ধন্যবাদ ফরিদ আহমেদ চৌধুরী, আপনাকে। আমরা সময় পেলে আবার আসবো। আসলে শেষ দিকে একেবারে আমরা মাওলানা আব্দুল কাদের সালেহ ভাই, শুনছেন তো? সালেহ ভাই, আপনার সাথে আপনি আমাদের সাথে আর কিছু যুক্ত করুন এই বিষয়টা নিয়ে। স্পেসিফিকলি কোনো বিষয় না, একটি বিষয় যে আমরা আসলে কিভাবে পরিবর্তিত হতে পারি, আমাদের নামে যে ট্যাগ লাগানো হয়েছে উগ্রবাদিতা, সেটা আমরা আসলে কিভাবে এইটাকে দূর করতে পারি এবং নবীকে সম্মানের জায়গায় আনতে পারি। প্রথম কথা হচ্ছে যে ট্যাগ লাগানো হয়েছে, এটা দায়িত্ব হচ্ছে যারা ট্যাগ লাগিয়েছেন তাদের, তারাই ট্যাগটাকে প্রত্যাহার করুন। এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ আরোপিত এবং সম্পূর্ণ রাজনৈতিক। জঙ্গিবাদের কথা যদি বলেন তাহলে কি হু ক্রিয়েটেড দ্য জঙ্গিবাদ? ইটস আমেরিকা। এবং হু ক্রিয়েটেড আল কায়দা? ইটস আমেরিকা। হু ক্রিয়েটেড দ্য আইসিস? ইটস আমেরিকা। তো সুতরাং যারা আমাদেরকে জঙ্গি কথা বলে, এটা তাদের মুখে ছুঁড়ে ফেলা উচিত এবং আমি আহ্বান করব তারা এই ট্যাগটাকে তারা প্রত্যাহার করুন। মুসলমানদের মধ্যে জঙ্গিবাদ নেই। আমি এখানে উল্লেখ করতে চাই, ডক্টর আফিয়া সিদ্দিকী পাকিস্তানের, আপনারা জানেন যে 3টা বিষয়ে সে পিএইচডি ছিল, হাফিজা কোরআন, একমাত্র সেই অপরাধে সে একজন টপ মোস্ট সায়েন্টিস্ট। সেই কারণে তাকে আমেরিকায় ধরে নেওয়া হলো এবং উনি সেখানে 14 বছর জেলের মধ্যে ব্রুটাল টর্চারের শিকার হয়ে তিনি গত বছর ইন্তেকাল করেছে। ডক্টর আব্দুর রহমান অন্ধ আলেমে দ্বীন, উনি একমাত্র ইজিপ্টের স্বাধীনতার জন্য উনি প্রবক্তা ছিলেন, সেই কারণে তারা আমেরিকার জেলে নিয়ে 110 বছরের জেল তাকে দেওয়া হয়েছে। তো এইগুলোকে আপনি কি বলবেন? এই জন্য আমি বলবো যে যারা আজকে যারা বলছেন এই ট্যাগটা তাদেরকে প্রত্যাহার করা উচিত। যদি তারা সভ্য হিসেবে নিজেদেরকে দাবি করতে চায়, প্রমাণ করতে চায়, তাহলে তাদেরকে এই ট্যাগটা প্রত্যাহার করতে হবে। মুসলমান কখনো জঙ্গি নয়, মুসলমানরা এই ট্যাগের জন্য কোনো দায়ীও নয়। ধন্যবাদ আপনাকে। আর কিছু যুক্ত করবেন আপনি? না, দ্যাটস ইট। ধন্যবাদ। আমরা একটু শেষ পর্যায়ে চলে আছি। আমরা ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার, এমবিএ, আপনার কাছেই আপনি আমার লাস্ট বক্তব্য। শেষ সময়ে আপনি কিছু যুক্ত করতে চাইবেন? তাছাড়া একজন দর্শক একটা প্রশ্ন রেখেছিল, মানে আপনার কাছে, যে কিছু আইন তুলে ধরেছিল, ওই বিষয়ে যদি একটু আলোকপাত করেন, এবং আমরা প্রাতিষ্ঠানিকভাবে আসলে মিছিল মিটিং বাইরে প্রাতিষ্ঠানিকভাবে কোনো কিছু করতে পারি কিনা, আইনের কথা, আইন তৈরির ক্ষেত্রে উদ্যোগী হতে পারি কিনা। আমি যে জিনিসটা সূক্ষ্মভাবে বলতে চাই সেটা হচ্ছে যে যদি রাস্তায় কেউ কাউকে গুলি করে মেরে ফেলে অথবা অন্য কোনো ধরনের ইনসিডেন্ট হয়, যদি নন মুসলিম নেম হয় তাইলে ওইটা এক নজরে পলিসি মেকাররা দেখে। আচ্ছা। আর যদি শুধু মুসলমান নাম হয় তাহলে এটাকে বলবে হি ইজ এ টেররিস্ট। আমি যে কথাটা বলতে চাই যে এই লোককে যে মারা হলো
যে ব্যঙ্গচিত্র দেখাচ্ছিল আর তাকে মারা হলো, আই এম নট কন্ডোনিং দ্য মার্ডার। প্রথমে যদি সে এটাকে তার করা উচিত হয় নাই, কারণ নোবডি হ্যাজ গিভেন হিম রাইট। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান কাতালা নাফসাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে কোনো মানুষ একজন মানুষকে যদি ইচ্ছে করে মেরে ফেলে, তে ঈমান থেকে বের হয়ে যায়, মানুষকে মারতে পারবে না। এই লোককে ওই ফ্রেঞ্চ যে টিচার, তাকে মারার কোনো ইসলামিক দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে এর কোনো সাপোর্ট নাই, বৈধ না। এটা ইটস কোয়াইট ইলিগাল ফর হিম। এটা হলো ইন ওয়ান পার্ট। আর অন্যদিকে হলো যে দেশের আইন আছে। ফ্রান্স হলো ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিলের এক পার্মানেন্ট মেম্বার। তারা আইন বানায় এবং আইনটা আপহোল্ড করে। সেখানে আছে যদি কেউ অপরাধ করে, তাইলে বিনা অপরাধে আপনি তাকে মারতে পারেন না। এই লোকটা যদি মেরে ফেলছিল, তাকে ধরে বিচার করা উচিত ছিল। আপনি পুলিশকে দিয়ে গুলি করে মারাই ফেললেন, এটা রাষ্ট্রীয় টেরোরিজম আমি বলি। আচ্ছা, তখন এই লোকটার ধরেন মাথা তো খারাপ হতে পারে, মেন্টাল ইস্যু হতে পারে, এটা কোথায় গেল? এখন যে মুহূর্তে দেখবেন যে একজন মুসলমান কাজ করেছে, it applies to all Muslim. Generalization is not acceptable. এখানে আমাদের কোনো দুর্বলতা রয়েছে কিনা, মানে আমাদের কিছু কিছু অংশের কোনো আচরণ এইটাকে পথ করে দেয়? এটা কিছুটা হলেও কিছুটা হিস্টোরিক্যাল রয়েছে। মুসলমানরা ধরেন এই ফ্রান্সের মাঝখান পর্যন্ত প্রায় দখল করে ফেলছিল অনেক আগে, কিন্তু এটাও তাদের ভিতরে আছে। আর ইদানিং যে ঘটনাগুলো চার্লি আবদো থেকে শুরু করে হয়েছে, হ্যাঁ, এই মুসলিম নামধারী যারা, এরাই কাজগুলো করেছে। আপনি যদি বন্ধুরা 2 মিলিয়ন মুসলমানকে জায়গা দিয়েছে, আপনার সিরিয়ার রেফিউজিদেরকে জায়গা দিয়েছে, কিন্তু ফ্রান্স 2000 অফিসিয়ালি নিয়ে আসে নাই। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? তখন দেয়ার আর কম্বিনেশন অফ রিজন, যার কারণে মুসলমানদেরকে তারা টার্গেট করতেছে। আমাদের দরকার, আমাদের যারা জেনারেল অ্যাসেম্বলি বলেন আর সিকিউরিটি কাউন্সিলের মেম্বার বলেন মুসলমান দেশগুলো, তারা যেন ওই জায়গায় সিকিউরিটি কাউন্সিলে বলে যে আমরা মুসলমানরা তো দেখা যাচ্ছে মার খাচ্ছি চতুর্দিকে, যেখানেই দেখবেন আগুন জ্বলতেছে, এটা মুসলমানের ঘরে জ্বলতেছে। তা সোমালিয়া বলেন, ফিলিস্তিন বলেন, কাশ্মীর বলেন, সুদান বলেন, আর ইরাক বলেন, আফগানিস্তান বলেন, যেখানেই দেখবেন আপনার আগুন জ্বলতেছে মুসলমানের ঘরে। আর আপনি চিন্তা করেন ইন্দোনেশিয়া ছোট্ট একটা দ্বীপ ছিল, দ্বীপের অর্ধেক ছিল ইস্ট তিমোর, এটা নন মুসলিম ছিল, তারা সবাই গিয়ে এটাকে স্বাধীনতা হয়ে গেছে। ওয়াই দিস আন্তর্জাতিক এটা রাজনীতিও একটা যুক্ত বলে আপনি মনে করেন? এর বাইরে এবার আমাদের নিজেদেরকেও সচেতন হইতে হবে। আমরা উই হ্যাভ টু রেকটিফাই আওয়ারসেলফ। একটা শান্তি ধর্ম, এক শায়র বলেন কি, जो दिन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। This Islam has got all the solid evidences against others, কিন্তু আমরা এটাকে তুলে ধরতে পারি না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে আমাদের সময়ের শেষ হয়ে অতিরিক্ত সময় নিয়ে ফেলেছি। আমরা আলোচনা করছিলাম ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গচিত্রের প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা এবং আমাদের করণীয় কি ছিল। বিজ্ঞ আলোচক হিসেবে ছিলেন ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবি, সাথে ছিলেন মাওলানা আব্দুল কাদির সালেহ, সভাপতি হেফাজত ইসলাম ইউকে, আরো ছিলেন ডক্টর কামরুল হাসান, প্রতিষ্ঠাতা পরিচালক বেঙ্গল মুসলিম রিসার্চ ইনস্টিটিউট ইউকে, আরো ছিলেন মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী, সেক্রেটারি লতিফিয়া উলামা সোসাইটি ইউকে। সকলকে এত রাতে আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক যারা ফোন করে আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, সময়ের সাথে অনুষ্ঠানটি এনটিভি ইউরোপ স্টুডিওতে প্রতি সোমবার রাত 10:30 শুরু হবে এবং শেষ হবে 12টায়। আপনারা দেখার আগ্রহ নিয়ে প্রকাশ করেন।